আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা। ভাবছিলাম যে কী নিয়ে ভিডিও বানানো যায়, রাজনীতি নাকি শিক্ষা, কোনটা বেশি আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এত সব পাগলামি করে কোনো লাভ আছে? কবি তো বলেছে যে পাগল ছাড়া দুনিয়া চলে না, কিন্তু আবার ভিডিও না বানাইলেও তো চলে না। গতকালকে রাতেই এক ছোটো ভাই নক করে বলতেছিল যে ভাই এডুকেশন নিয়ে আপনি অনেক ভিডিও বানাবেন বলছিলেন, অনেকদিন তো আর কথাটা তো বলেন না, আর ভিডিও বানাবেন না। তো গতকাল রাতেই যে ঘটনাটা ঘটে গেল আমাদের চোখের সামনে দিয়ে, যে একজন না দুইজন সাংবাদিক ভাইকে যেভাবে নৃশংসভাবে মেরে ফেলা হলো, মানে ওটা দেখে আসলে মাথা খুব ভন ভন করে ঘুরছিল যে কি করব, আসলে কি করা উচিত, কি হচ্ছে আমাদের দেশের উপর দিয়ে। তো ভাবছিলাম যে কি নিয়ে আসলে কথা বলবো। এটা যে কত বড় একটা অ্যালার্মিং ইনফরমেশন যে দুইজন সাংবাদিককে যেভাবে মেরে ফেলা হয়েছে, এটা আমরা মনে হয় বুঝতে পারছি না। আবার দেশে তো শিক্ষা নিয়ে যা প্রতিদিনই ঘটছে গত এত বছর ধরে, কোনটা রেখে আসলে কোনটা নিয়ে কথা বলি। তো পরে অনেক দোটানার পরে ভাবলাম যে কি হবে এই পড়ালেখা দিয়ে। এটা তো জাস্ট আমার মতো লোকজন যারা আছে, যারা পড়াচ্ছে তাদের জন্য একটা উপার্জনের উৎস, যারা ভোক্তা আছে এটার অর্থাৎ স্টুডেন্টরা, ওদের কাছে এটা হচ্ছে বাবা মায়ের কাছে একটা ঘরে থাকা, বাসায় খাওয়ার একটা টিকিট মাত্র। অর্থাৎ পড়ালেখা না করলে ঘরে থাকতে দিবে না, খাইতে দিবে না, এটা একটা টিকিট মাত্র যে হ্যাঁ আমি পড়াশোনা করছি, আমার বছর বছর একটা সার্টিফিকেট এসে বাসায় দিচ্ছি। হ্যাঁ, 10-12 বছর পরে আমি এসএসসি সার্টিফিকেট দিব, আরও 2 বছর পরে এইচএসসি দিব। সো এই তো হচ্ছে আমাদের আলটিমেটলি পড়াশোনা। বাট আলটিমেটলি জীবনটার কি হচ্ছে? যতই পড়াশোনা করি, যাই করি না কেন, দিন শেষে যদি বেঁচে থাকার ন্যূনতম অধিকারটুকু না থাকে, আমি অন্যায় কোনো কাজ না করলে আমার যে নিরাপদে মৃত্যুবরণ হবে, হ্যাঁ দুর্ঘটনা তো যে কারোর সাথে হতে পারে, বাট অপঘাতে মৃত্যু এভাবে তো পথে ঘাটে হলে কেমন হয়। মানে আমাদের দেশের যে অবস্থা, তাতে আসলে শিক্ষা নিয়ে কথা বলা কতটুকু যৌক্তিক? এখন এখন তো আসলে কথা বলা উচিত রাজনীতি নিয়ে। কিন্তু পরে আবার অনেক ভাবলাম, চিন্তা করলাম যে আমি তো মাস্টার মানুষ, যদিও আমি নিজে দাবি করি না, মানুষ বলে, লোকে বলে। সো আমার পড়াশোনা নিয়েই মনে হয় থাকা উচিত। কি হবে এত দেশের কথা বলে, এত বড় বড় জিনিসপত্র নিয়ে ভাবনা চিন্তার জন্য অনেক মানুষ আছে। সো আমি একটু না হয় পড়াশোনা নিয়েই কথা বলি। সো আসলে ব্যাপারটা হয়েছে কি, দেশ ভালো হবে যদি পড়ালেখা ভালো হয়। আবার দেশ ভালো না হলে পড়ালেখা ভালো করেও কোনো লাভ নেই। মানে একটার সাথে আসলে লিঙ্কড। এবং আমি একটা ছোট বিষয় নিয়ে আজকে আলোচনা করতে চাই, যার আলোচনাটা হয়তো বা বড় হয়ে যাবে, বাট বিষয়টা খুবই ছোট। সেটা হচ্ছে যে আমাদের দেশ গড়ার পেছনে যে চালিকা শক্তি লাগে, যে উদ্যম লাগে, যে চিন্তা ভাবনা লাগে, যে মূল্যবোধ লাগে, সেগুলো কিভাবে দিনে দিনে আমাদের আসলে ক্লাসরুমের মধ্যে গড়ে ওঠে। এবং কেন আমরা ইরানের মতো শক্তিশালী কোনো দেশ কখনোই হইতে পারবো না, বা তুর্কির মতো শক্তিশালী দেশ কখনোই হইতে পারবো না। আমি পশ্চিমা বিশ্ব তো বাদই দিলাম, আমাদের দেশের অবস্থা যেহেতু ভাঙাচোরা ওদের মতো, ইরানের মতো, তাই আমি ইরানের সাথে তুলনা দেওয়ার চেষ্টা করছিলাম যে ওরা পারলে আমরা কেন পারি না, আমরা কেন কখনোই পারবো না। বিকজ আমাকে একটা কথা বলেন তো, আলটিমেটলি দেশ সাজাবে কে, দেশ গড়বে কে? একজন রিক্সাওয়ালা, একজন কৃষক, একজন শ্রমিক, নাকি তথাকথিত পড়ালেখা শেখা আমার আপনার মতো লোকজন? নিঃসন্দেহে আমার আপনার মতো লোকজন, হয়তোবা যারা এখন বসে ইউটিউবে ভিডিওটা দেখছে। কারণ আমার টার্গেট অডিয়েন্স তো তারাই, যারা আসলে এই ভিডিওগুলো দেখে। আমার টার্গেট অডিয়েন্স তো রিক্সাওয়ালা ভাইয়েরা না, শ্রমিক বোনেরা না, তাদের কাছে আমার এই ভিডিও পৌঁছাবেও না হয়তো বা কোনো দিন। এনিওয়ে, তো আমরা যারা পড়াশোনা করছি তাদের কাছে আল্লাহ সম্ভবত সমস্ত ক্ষমতা দিয়ে রেখেছেন এই দেশটাকে বদলানোর, আমাদের জাতির ভাগ্য বদলানোর। আর যে জাতি ততক্ষণ না, তো আমরা জানি যে নিজের ভাগ্য বদলের চেষ্টা না করলে আল্লাহ নিজেও তাদের ভাগ্য বদলান না আসলে। সো যাই হোক, আমি একটু যে বিষয় নিয়ে আমি থাকি সেই বিষয় নিয়ে একটু কথা বলি। সেটা হচ্ছে যে আমি কি করি। আমি আসলে তো কেমিস্ট্রি পড়াই। সো আমি এত বছরের অভিজ্ঞতা থেকে একটা ছোট কথা বলতে চাই। এই যে বর্তমান যে সিলেবাসে আমরা পড়াই, সেই সিলেবাসটার একটা ছোট উদাহরণ দিয়ে। একটা বিজ্ঞানের ছাত্র যা কিছু পড়ে তার মধ্যে যদি শুধুমাত্র আমি আমার ডিপার্টমেন্ট, আমার সাইড নিয়ে কথা বলি, যে কেমিস্ট্রি নিয়ে কথা বলি, যে কিভাবে আসলে আমরা আশা করি যে আমরা দেশ গড়বো, আমরা নতুন ভোরের সূচনা করব, আমরা বড় কিছু একটা করে ফেলবো, আমরা তো কখনোই করতে পারবো না। কারণ আমরা প্রতিনিয়ত যদি অযৌক্তিক, ভুল, মিথ্যা এগুলোর সাথে পরিচিত হই, একটা ভুলকে প্রতিষ্ঠিত করার জন্য মারামারি করি, যে ওইটা নিয়ে মারামারি না করলে, ওইটা পরীক্ষার হলে দাগিয়ে না আসলে আমাকে আসলে পাশ করানো হবে না, আমাকে আসলে A+ দেওয়া হবে না,
অথচ আমি জানি এই কথাটা ভুল, বা আমি না জানলেও আমাকে যারা শিখাচ্ছে তারাও ভুল বলছে, বা তারা যে আসলে কি সঠিক কি ভুল বলছে তারা নিজেরাও তো আসলে বোঝে না। তো আমি আসলে কিভাবে এই এই মূল্যবোধ নিয়ে এই সার্টিফিকেটটা আমাকে আসলে যেটা দিয়েছে সেটা নিয়ে আমি আসলে মানে আমি বুঝাতে পারছি না, মনে হয় আমি আমি আসলে তাল হারিয়ে ফেলি, আমি কষ্টে আমি বুঝাইতে পারবো না যে প্রতিনিয়ত আমরা যে আমাদের বইগুলো আমাদের সিলেবাসগুলো যেভাবে ডিজাইন করা হয়েছে, যে কথাগুলো আমাদেরকে বলা হয়েছে সেই কথাগুলো যে কি পরিমাণে ভুল। এবং আচ্ছা বাদ দেই, আমি স্পেসিফিক টপিক নিয়ে কথা না বলে আমি আমাদের ডিজাইনটা নিয়ে একটু কথা বলি। আমি আমার ছাত্রদেরকে উদ্দেশ্য করে বলবো, যারা তোমরা অন্তত দ্বিতীয় বর্ষে আছো বর্তমানে ইন্টারমিডিয়েট, অর্থাৎ এখন মনে হয় এইচএসসি 26, এইচএসসি 27 আমার এই ভিডিও দেখে এখন কিছু বুঝবা না, সত্য বলছি না মিথ্যা বলছি। এইচএসসি 26 বুঝবে, এইচএসসি 25ও বুঝবে। তোমরা একটু যার যার নিজের বুকের উপরে হাত দিয়ে একটা সত্য কথা বললো তো, তোমাদেরকে যে সিকোয়েন্সে পড়ানো হয়েছে সেটা স্কুলে হোক, বইতে যেভাবে থাকুক, অথবা তুমি প্রাইভেট যেখানে পড়েছো, অনলাইনে অফলাইনে যেখানেই পড়েছো, মানে বুকের উপরে হাত দিয়ে একটা সত্য কথা বলো তো, ওয়াজ দ্যাট রাইট? এই কথার উত্তর সবাই দিতে পারবে না, দ্যাটস ইন্টেলেকচুয়াল ডিসকাশন, মানে এটার উত্তর সবার কাছে জানা নাই আসলে। অধিকাংশ ছাত্র যেমন হয় সেটা হচ্ছে যে আরে ভাই দেন তো ভাই, একটা দিতে হবে, একটা পড়তে হবে, পড়ে উত্তর দিব, মার্ক দিবেন, দ্যাটস ইট। বাট আমি বলছি যে অ্যাটলিস্ট 1% স্টুডেন্ট হইলেও তো আছো, 1% না হোক, প্রতি 1000 জনে তো একজন হইলেও আছো যার এটা বোঝার কথা যে যে সিকোয়েন্সে পড়িয়েছে আমাদেরকে বা বইতে আছে এটা মনে হয় ঠিক না। এবং বইতে যে আছে এটা তো আমরা জানি সরাসরি স্বৈরাচারী সরকারের হাতে করা, তোমাদেরকে ধ্বংস করার জন্য। সেটা আমাদের স্কুলের কলেজের স্যাররা কিভাবে ফলো করেন, তাদের কোথায় মেরুদণ্ড, সেই ততটুকু বুদ্ধিমত্তা, তোমাকে গাইড করার ক্ষমতা যে ওটা করো না, ওটা বইতে আছে ঠিক আছে, বাট এই অধ্যায়টা পড়ো, বা এই অধ্যায়ের এই টপিকটুকু পড়ো, ওইটা পরে পড়ো, হ্যাঁ, বা ওইটাকে আগে পড়ে নাও তারপরে এদিকে আসো। এটা কি গাইড করেছিল আসলে, নাকি ইচ্ছামতো একটা গন্ডগোল পাকিয়ে দিয়েছিল, কি করেছিল আসলে? আচ্ছা বাদ দাও, সরকারি হাসপাতালের কথা বাদ যাক, তোমার স্কুল তোমার কলেজ বাদ দাও, তোমার প্রাইভেট যেসব ভাইয়াদের কাছে পড়তে গিয়েছিলে, তোমার জীবনটাকে হাতের মুঠোয় করে নিয়ে যে ভাইয়া আমাকে পথ দেখান, বাবাজি পীর, আমি আপনার মুরিদ, সেই ভাইয়া তোমাকে কি দেখিয়েছিল? আমি কেমিস্ট্রি মানুষ, শুধুই কেমিস্ট্রি নিয়ে কথা বলবো, ম্যাথ ফিজিক্স নিয়ে কথা বললে আমার কলিগরা মাইন্ড করবে, এই আপনি কিছু জানেন না, আপনি কেন কথা বলেন। আমি একটা ছোট উদাহরণ দেই, ম্যাথ ফিজিক্স নিয়েও বলার ইচ্ছা আছে আমার, বলবো হয়তো কোনো একদিন আল্লাহ চাইলে। একটা ছোট উদাহরণ দেই শুধু ম্যাথের কথা যদি বলি, দেখো তো তোমরা ইন্টারমিডিয়েটে উঠে যখন পড়ো তখন তুমি কেমিস্ট্রিকে কি বলো? রসায়ন। ফিজিক্সকে কি বলো? পদার্থবিজ্ঞান। তুমি ম্যাথমেটিক্সকে কি বলো? হায়ার ম্যাথমেটিক্স। বাংলায় করা হয়েছে উচ্চতর গণিত। এটা কি উচ্চতর গণিত? তাহলে রসায়ন আর পদার্থবিজ্ঞান কি আমরা বাচ্চাদেরটা পড়াচ্ছি নাকি? হোয়াট কাইন্ড অফ হিপোক্রেসি ইজ দ্যাট? যারা ওই সাবজেক্টের নাম পর্যন্ত লিখেছিল তারাও ভেবে লেখেনি, এবং পরবর্তীতে কারোর মাথায় খেলেনি, মানে কিভাবে জানি কেউ এটা নিয়ে কোনোদিন কথা বললো না যে এটা উচ্চতর গণিত কেন, এটা তো গণিত, গণিত আবার উচ্চতর কি? হ্যাঁ, উচ্চতর গণিত বলে তো একটা ব্যাপার ছিল আমাদের সময় 9-10-এ যখন আমরা পড়তাম, হ্যাঁ, ইলেকটিভ ম্যাথ বা ফোর্থ সাবজেক্ট হিসাবে যেটা আমরা অনেক সময় নিতাম আর কি, আমাদের সময় ছিল, এখন কি অবস্থা জানি না। সো উচ্চতর গণিত কি হইতে পারে? সাধারণ লেভেলের গণিত যেটা ওই ক্লাসের জন্য, সেইটা হবে সবার জন্য গণিত। আর ওর চেয়েও যদি আরও হায়ার লেভেলের কোনো কিছু নিয়ে আমরা আলোচনা করি, সেইটার নাম না হয় হইতে পারে উচ্চতর গণিত। গণিতের নাম কেন উচ্চতর গণিত বলার দরকার? মানে আমি এটা জাস্ট একটা ছোট এক্সাম্পল দিলাম, দ্যাট ইজ নাথিং বাট জাস্ট দ্যাট ইজ অ্যান আইডেন্টিফায়ার, যে আমাদের নাম থেকে শুরু করে কাম সব কিছুতে মানে আমাদের গণ্ডগোল যে ছিল এটা নিয়ে যে কেউ কথা বললো না, এবং যেভাবে আছে সেভাবেই যে কাজ চালিয়ে গেল। আর তোমরাও যে লোভীর দল ছাত্রছাত্রীরা, হ্যাঁ আসল লোভী তোমরাই আসলে। কারণ তোমাদের যদি মাথা ঠিক থাকতো, তোমাদের মাথা যদি ঠান্ডা থাকতো যে আমার আসলে শুধুমাত্র আপনি আমাকে ওই A+-এর মূলাটা ঝুলায়েন না, হ্যাঁ, আমাকে A+-এর মূলা ঝুলায়েন না, আপনি আমাকে আসলেই বিজ্ঞান শিখান, আপনি আমাকে একটু দূরের স্বপ্ন দেখান, আমি আসলেই নাসার বিজ্ঞানী হইতে চাই, আমি কথায় কথায় না, মানে আমি আসলেই বাস্তবে কিছু একটা করতে চাই, আমি একটা ড্রোন বানাইতে চাই, আমি একটা মিসাইল ছুড়ে দেখাইতে চাই, কিছু একটা করতে চাই বাস্তবসম্মত, যেটা বিভিন্ন দেশে অনেকে করে আমরা দেখি, এমনকি আমাদের পাশের দেশে প্রতিবেশী দেশ ভারত, যাদেরকে নিয়ে আমরা প্রতিনিয়ত হাসাহাসি করি, তারাও যে কত কিছু করে তাদের বাচ্চা কাচ্চারা, কই আমাদের বাচ্চা কাচ্চারা তো পারে না। ওই কালে ভদ্রে দুই একজন গুগলে যাচ্ছে, মাইক্রোসফটে যাচ্ছে, এগুলো দেখায় আমাকে মূল্য দেখাইলে হবে? এই দেশের পোলাপাইনের যে অমীয় সম্ভাবনা ছিল, যে 20-22 কোটি জনগণের দেশ, এইখান থেকে কয়জন বেরোচ্ছে আসলে? কেন এই সংখ্যাটা এত কম? তার কারণটা হচ্ছে প্রতিনিয়ত আমরা মিথ্যা বলছি, মিথ্যা বলাকে নর্মালাইজ করে ফেলেছি, যেভাবে সবাই পড়াচ্ছে সেভাবেই পড়ছি, ন্যূনতম আমাদের মাথার মধ্যে কোনো যুক্তি খেলা করছে না। যদি যুক্তি খেলা করতো
রসায়নে অনার্স মাস্টার্স করা কোনো শিক্ষক তো দূরে থাক, একজন সাধারণ ছাত্র সে কখনোই বলতে পারতো না কোয়ান্টাম মেকানিক্সের সাথে দ্রবণ এবং দ্রাব্যতা পড়াতে হয়। সে পড়াতো না। সে তোমাকে বলতো, দেখো ভাইয়া, এই অধ্যায়টার ডিজাইন কে করেছে আমরা জানি না, এই অধ্যায়ে কেন কোয়ান্টাম মেকানিক্সের সাথে দ্রবণ ও দ্রাব্যতা ঢুকিয়েছে, এটা একসাথে পড়া যাবে না। আমাকে বলো তো, তোমাকে কোনো প্রতিষ্ঠান কি বলেছিল, কোনো ভাইয়া কি বলেছিল যে এটা করতে হয় না? আচ্ছা, তারপরে তোমাকে পরিবেশ রসায়ন পড়াইতে গেল, HSC 26-25 তোমরা কথা বললো, কিন্তু সেইখানে তুমি বয়েল চার্লস অ্যাভোগাড্রোর গ্যাসের সূত্র নিয়ে কথা বলছো। আমাকে একটু বলো তো, সেইটার মধ্যে হঠাৎ করে কিভাবে আরহেনিয়াস, ব্রনস্টেড, লাউরি, লুইস মতবাদ ঢুকে যায়? অ্যাসিড ক্ষারের কনসেপ্ট কিভাবে আসে, মানে কোন কানেকশনে, কোন লিঙ্কে? আমরা তো কোনো একটা কিছু আলোচনার সময় ধাপে ধাপে এক জায়গা থেকে এক জায়গায় সুইচ করি, তখনই না বিজ্ঞান বোঝা যায়, বিজ্ঞানের রসটা পাওয়া যায়। কেন তুমি জাতি হিসাবে কখনো উঠে দাঁড়াইতে পারবে না, বুঝতেছো? তোমরা কখনো ওই রসটা আস্বাদন করো নাই। তোমার কাছে সার্টিফিকেট থাকতে পারে, তুমি অনেক বড় বড় ভাইয়াদেরকে দেখাইতে পারো, আপুদেরকে দেখাইতে পারো, ওই ভাইয়া বুয়েটে পড়ছে, এই ভাইয়া MIT-তে গেছে, কোনো লাভ নাই, ওর মধ্যে বিজ্ঞানের ওই নির্যাসটা নাই। ট্রাস্ট মি, আমি যে কথাগুলো বলছি এগুলো বাঙালি বুঝবে হয়তো বা অনেক দিন পরে। আমি কোনো ভিউয়ের আশা নিয়ে ভিডিও বানাচ্ছি না, আমি শুধু বলে রাখতে চাই নিজের বুকের ভেতরে যে পাথর জমাটা আছে সেই পাথরের ভারটাকে আমি লাঘব করতে চাই। কথাগুলো বলেছিলাম, অনেক বছর ধরেই বলে আসছিলাম, কেউ শোনেনি, সবার কাছে দরকার ছিল ব্যবসাটা ভাই। আচ্ছা, আমাকে বলেন তো স্যাররা, আপনারা যারা অনেক বড় বড় জ্ঞানী, আপনারা কিভাবে পারেন? ওই যে একটা মিম বেরিয়েছিল না, কিভাবে পারো ম্যান? তো আপনারা কিভাবে পারেন ম্যান যে পরিমাণগত রসায়নের জিনিসপত্র, অর্থাৎ একটা স্টুডেন্ট তখনও জানে না ঠিকমতো মোল সংখ্যা কী, ক্লাস 9-এর 10-এর বইতে কি সামান্য তুচ্ছ জ্ঞান আছে, ও জানে না মোল সংখ্যা কী, মোলারিটি কীভাবে বের করতে হয়, ও পরিবেশ রসায়ন অধ্যায়ও পড়েনি যে আংশিক চাপ কী, মোল ভগ্নাংশ কীভাবে কাজ করে, ও কিছুই জানে না। ওকে আপনি পড়াচ্ছেন রাসায়নিক পরিবর্তন প্রথম পত্রে, ওই জিনিসগুলোকে দিয়ে রেখেছেন যেগুলোর প্রিরিকুইজিট ছিল, আগে জানা দরকার ছিল, সেগুলোকে দিয়ে রেখেছেন দ্বিতীয় পত্রে। কয়েকদিন আগে আমার বড় ভাই পাহলভী ভাই, যাকে আমি একমাত্র আস্থা রাখি বাংলাদেশে বর্তমানে যারা আছেন তাদের মধ্যে আর কি, আশরাফ ভাই তো আর নাই, সো পাহলভী ভাইয়ের কথাই বলতে হয়। ভাইয়াকে আমি একেবারে ছাই দিয়ে ধরেছিলাম যে ভাই কেন করেন আপনারা এই কাজটা, কেন করেন? ও কিভাবে বোঝে আসলে রাসায়নিক পরিবর্তন অধ্যায়টা, কেপিকেসির অঙ্ক, হ্যাঁ, কেবির অঙ্ক, এগুলো কিভাবে পারে ও? অথচ এই কেবির অঙ্ক করতে গেলে তো ব্রনস্টেড, লাউরি, আরহেনিয়াস কনসেপ্ট লাগে, সেইগুলো তো ও শিখতেছে দ্বিতীয় পত্রে যে, আর ওই অঙ্কগুলো করাচ্ছেন প্রথম পত্রে, তাহলে ওর কাছে তো ব্যাপারটা এলোমেলো, খাপ ছাড়া। তখন ভাইয়া যে হাস্যকর উত্তরটা দিয়েছিলেন, কি কল রেকর্ড শুনতে চাও? ভাইয়া যে হাস্যকর উত্তরটা দিয়েছিলেন, আরে বুঝিস না কেন, যখন যে চ্যাপ্টারের জন্য যতটুকু লাগে ওইটুকু তো বলেই দিয়ে নেই। আচ্ছা, ব্যাপারটা কি আসলে তাহলে ওর কখনো তৃপ্তির ঢেকুরে আসে? আনসার হচ্ছে না, কখনোই তোমার আসবে না এই জিনিসটা। ধরো ব্যাপারটা এরকম, সরল অঙ্ক করার জন্য মাঝে মধ্যে তোমাকে লসাগু করা লাগে, তো তাহলে কি করতে হবে? আগে তোমাকে লসাগু কোনো একটা চ্যাপ্টারে দিতে হবে, যেখানে ডিটেইল তুমি লসাগুর যত রকম ফের আছে সব ডিটেইল করে টোরে এক্সপার্ট হয়ে যাবা, কত রকমের প্যাচঘোচ লাগানো যেতে পারে, তারপরে না হয় তোমাকে একটা চ্যাপ্টারে দেওয়া হবে সরল করার জন্য। এখন এইটা না করে সিলেবাসটা যেহেতু ভজঘট পাকানো হয়েছে, গন্ডগোল করা হয়েছে, আর ওই ভজঘট সিলেবাসের উপরে যেহেতু ব্যবসা টিকায় রাখতে হবে, আমাদের প্রাইভেট ব্যবসা, তাহলে করলো কি, প্রাইভেট ব্যবসায়ী ভাইয়ারা আমরা যারা আছি তারা তোমাকে বললাম না যে আসলে এই দুর্ঘটনাটা ঘটানো হয়েছে, তুমি রাজপথে না নামো, অন্তত তুমি একটু ধৈর্য ধারণ করা শেখো। তুমি সরলের যে চ্যাপ্টারটা আগে দিয়ে ফেলেছে ওইটাকে আগে না পড়ে তুমি একটু ধৈর্য ধরো। আমি জানি তোমার স্কুলের পরীক্ষা হয়তো বা দিছে বা কলেজের পরীক্ষা দিছে, বাট ওইটা শেখা উচিত না, ওই অধ্যায়টা পরে পড়তে হবে। আগে লসাগুর যেটা পরে দিছে, যে চ্যাপ্টারটা পরে দিছে ওইটাকে আগে পড়তে হবে, তা নাহলে তুমি এখানে আসলে ঠিকমতো পারবা না। পারবা, লসাগু তো তোমাকে আমি খোঁচা দিয়ে একটু শিখাই দিতেই পারি, বাট ওইটা যে গভীর অনুধাবন ওইটা তোমার হবে না, এতে তোমার জন্য লং রানে ক্ষতি হবে। এই একই কাজটা মানে আমাদের সব জায়গাতে হয়। ভাইয়া আমাকে ওই কথাটাই বললেন যে দেখ, রাসায়নিক পরিবর্তন অধ্যায় পড়ানোর জন্য যতটুকু ঘনমাত্রার কনসেপ্ট দরকার, যতটুকু কেপিকেসির জন্য আংশিক চাপ বের করা লাগে, মোল ভগ্নাংশ বের করা লাগে, ওগুলো একটু দেখাই দিই। ভাইয়া এটা কি আসলে কাজ হয়? একটা স্টুডেন্টকে ওই টপিকগুলো পড়ানোর যে উদ্দেশ্যটা আমার ছিল, সেই উদ্দেশ্য কি আসলে সফল হইল, নাকি ওকে শুধুমাত্র নাম্বার পাওয়ানোর জন্য আমি একটা ব্যবস্থা করে দিলাম যে এইটা লিখে থুয়ে আসলে পরীক্ষার খাতায় ইউ উইল জাস্ট গেট দ্য নাম্বারস? ওর তো কোনোদিন অনুভূতিতে আসলো না, ও তো কোনোদিন বিজ্ঞানটাকে বুঝতে শিখলো না ভাই। অথচ আমি যদি একটু শক্ত হইতাম, আমি বলছি আমাদের যারা এডটেকের ভাইয়ারা আছে, আমরা যদি একটু শক্ত হইতাম, স্টুডেন্টদেরকে যদি একটু বুঝাইতে পারতাম আসলেই আমাদের কাজ যেটা,
টু অ্যাক্ট অ্যাজ এ গাইড টু দেম। ওদেরকে যদি আসলেই গাইড করতে পারতাম যে দেখো ভাইয়া পরিমাণগত রসায়ন অধ্যায়টা না পড়লে তোমার এটার জন্য যে প্রয়োজনীয় কনসেপ্টগুলো আছে গভীরে যাবে না, তখন যেটা হবে ওই অঙ্কে একটা প্যাচঘোষ লাগাই দিলে না তুমি মুখস্থ করতে বসে যাবা। এই কাজটা আমরা কেউ করি নাই, আমরা কেউ করি নাই কেন? বিকজ আমাদের ব্যবসা নষ্ট হবে। কোনো একটা স্টুডেন্টকে যখন আমি বলবো, অধিকাংশ কলেজে যেহেতু ফার্স্ট ইয়ারে ফার্স্ট পেপার, সেকেন্ড ইয়ারে সেকেন্ড পেপার পড়াচ্ছে, ওকে যখন আমি বলবো যে দেখো ভাইয়া এখন তো আমরা আসলে সেকেন্ড পেপারের পরিমাণগত রসায়ন পড়তেছি, ও তো তখন আর আমার কোর্সটা কিনবে না, কারণ ওর কলেজে চলতেছে এখন ফার্স্ট পেপারের রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টার। ওকে তো আমরা কখনো বলি নাই যে তুমি আগে পরিবেশ রসায়ন অধ্যায়টা পড়ে নাও, ওটা না পড়ে তুমি অন্যান্য অধ্যায়ের দিকে গেলে তোমার জন্য আসলে ভালো হবে না। বিজ্ঞান এভাবে পড়তে হয় না। এটা 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 বিজ্ঞান মানে বিজ্ঞানের ব্যবহার করে আমরা আসলেই কখনোই মাথা উঁচু করে দাঁড়াইতে পারবো না। এই কনফেশনটুকু আমার বলে দেওয়া দরকার এই ভিডিওর মাধ্যমে। এই ভিডিওটার মূল উদ্দেশ্য হচ্ছে এইটা যে শিক্ষার্থীরা তোমরা যে পড়ালেখার প্রতি ঝুঁকেছো, তোমাদের বাবা মা দিয়েছেন স্কুল কলেজে যে আশা নিয়ে যে তোমার একটা জীবনটা হবে মানুষের মতো তুমি মাথা উঁচু করে দাঁড়াইতে পারবা, তোমার একটা মেরুদণ্ড থাকবে, তুমি যুক্তি বুঝবা, তর্ক বুঝবা, তোমার জীবন শুধু না তোমার কর্মস্থল, তোমার কর্মের মাধ্যমে এই দেশ এই জাতি শুধু না গোটা বিশ্ব মানবতা উপকৃত হবে, তার কিছুই আসলে হবে না। জেনে রাখো, লিখে রাখো। তার কারণটা হচ্ছে দ্য ওয়ে ইউ আর টট সায়েন্স in your books, in your schools, in your colleges and in your private tutors too, that was totally wrong and nobody actually told you the truth. Why didn't they do it? Because তাদের ব্যবসা নষ্ট হয়ে যাবে, বোঝো। সো ব্যবসার কাছে আমরা সবাই আসলে নতজানু হয়ে পড়েছি। যে বিজ্ঞান তোমাকে ভাবতে শিখায় না, যে বিজ্ঞান তোমাকে যৌক্তিক হতে শিখায় না, সেই বিজ্ঞান পড়ে আসলে কী লাভ আমার জানা নাই। অন্তত এতটুকু হতে পারে যে তুমি একটা প্রসেসের ভিতর দিয়ে যাচ্ছ, যে প্রসেসে আসলে তোমার আলটিমেটলি দিন শেষে কোনো গেইন নাই, কোনো আউটকাম নাই, ফ্রুটফুল কোনো আউটকাম এখান থেকে হবে না। তুমি বিজ্ঞান পড়ছো জাস্ট বলার জন্য, ভাব মারার জন্য পড়তে পারো যে ভাই আমি বিজ্ঞান পড়ছি, আমি বিজ্ঞানের ছাত্র, বাট আসলে বিজ্ঞান তোমাদেরকে যেভাবে দেখানো হয় এটা আসলে বিজ্ঞানের রূপ না। বিশ্বাস রাখো ভাই। সো দ্যাট ইজ জাস্ট মাই কনফেশন। আমার ভিডিও শেষ হয়ে গেছে, আমার মূল কথা শেষ। জাস্ট বলে রাখলাম যে তোমাদেরকে ধোকা দিয়েছিল তোমাদের লোভী বাবা মায়েরা, কারণ তারা শুধু রেজাল্টই চেয়েছে, তাদের ওই যোগ্যতাটুকুও নেই যে বিচার বিবেচনা করার বা কার উপরে ভরসা রাখতে হবে সেটাও বোঝার। তোমাদেরকে ধোকা দিয়েছিল তোমাদের বাবা মায়েরা, তোমাদেরকে ধোকা দিয়েছিল তোমাদের বইগুলো, তোমাদেরকে ধোকা দিয়েছে তোমাদের স্কুলের এবং কলেজের স্যাররা, চতুর্থত ধোকা দিয়েছে আমার কলিগরা, অর্থাৎ যেসব ভাইয়াদের কাছে, প্রতিষ্ঠানের কাছে তোমরা তোমাদের সর্বস্ব বিকিয়ে দিয়ে হলেও পড়তে বসো এই আশায় যে সে তোমাকে পথ দেখাবে। আর তোমরাও বেসিক্যালি লোভী, তোমরা নিজেরাই নিজেদের ইউ হ্যাভ সোল্ড ইউর সোল টু দ্য ডেভিল। বিকজ নইলে তোমরা কেউ নাম্বারের জন্য এত পাগল হয়ে যেতে না, তোমরা এসে বলতে যে আসলেই বিজ্ঞান যা আমাকে না সেটা শিখান। যাই হোক, সো ভালো থেকো আর মনে রেখো এই কথাটা, হে সুবিশাল অট্টালিকার মালিকগণ, মরার পর আপনাদের বিবেক জাগবে। বেঁচে থাকেন আপনারা সারা বছর, দরকার পড়লে মারা যাব, আল্লাহর কাছে বলতে পারবো অন্তত আমি মারা গেছি দেশের জন্য। সো আমি তো আর মারা যাচ্ছি না ইনশাল্লাহ, যতদিন আল্লাহ রেখেছে, বাট আমি কথাটা বলে গেলাম। আর কে শুনবে কে শুনবে না, কে মনোযোগ দিবে কে দিবে না জানি না, বাট জেনে রেখো কারা কারা প্রতারণা করেছিল শুধুমাত্র তাদের নিজেদের ব্যবসা টিকিয়ে রাখার জন্য। আর আবারও বলছি, তারা এটা করতে পারতো না যদি না তোমরা তাদের প্রতি মনোযোগ দিতে। তোমাদের আসলেই যারা ভালো চায় তাদের কথা যদি শুনতে, তাদেরকে যদি চিনতে, তাদের কথার প্রতি যদি মনোযোগ দিতে, তাহলে আজকে তোমাদের এই ক্ষতিটা হতো না। আর জেনে রেখো, শেষমেশ একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে ইন দিস ওয়ার্ল্ড দ্য নিউ কারেন্সি ইজ ইউর অ্যাটেনশন। তুমি তোমার মনোযোগ যেখানে দিচ্ছ তুমি জানো না, তোমার মনের অজান্তেই তার হাতে সমস্ত কারেন্সি। দে হ্যাভ গট দ্য পাওয়ার টু মোটিভেট ইউ অর ম্যানিপুলেট ইউ এনি ওয়ে দে লাইক। সো ইট ইজ আপ টু ইউ, তুমি কাকে মনোযোগ দিবা, কার কথা শুনবা, কাদের দেখানো পথ অনুসরণ করে সামনে এগিয়ে যাবা। সামনে এগিয়ে যাওয়ার নাম করে তোমাকে যেটা করানো হচ্ছে, তোমাকে যেটা দেওয়া হচ্ছে, সেটা আসলেই কি সামনে এগিয়ে যাওয়া কিনা সেটা যতদিনে বুঝবা ততদিনে তোমার কি হবে আমি জানি না। আর এই ব্যাপারগুলো যদি আমার বলা কথাগুলোকে বুঝে থাকো, তাহলে তোমার দায়িত্ব থাকবে তোমার জুনিয়রদেরকে বলা যে আসলে আমরা যেভাবে যা করছি এভাবে মনে হয় করার কথা না। ব্যাপার না, এগুলো বলেও আসলে খুব বেশি একটা কিছু হবে না, কারণ এগুলো নিয়ে কেউ রাজপথে নামবে না। এটা
কোটার বিষয় নয় যে এটা থেকে চাকরি হবে আর কি, এটা থেকে কিছুই হবে না। এটা আমি যা বলছি সেটা পিওর ইন্টেলেকচুয়াল কথাবার্তা, যে এইভাবে এটা করার কথা ছিল না, জ্ঞান অনুধাবনের বিষয়গুলো এইভাবে করার কথা ছিল না। এটা বোঝার ক্ষমতা খুবই কম মানুষের আছে। সো আই এম নট এক্সপেক্টিং ভেরি বিগ ফ্রম দিস ভিডিও, নট দ্যাট যে এই ভিডিওর ফলে মানুষ পথে নেমে পড়বে, কিছু একটা পরিবর্তন চাই, কিছুই হবে না, জাস্ট এমনি বললাম আর কি। আল্লাহ হাফেজ, টাটা। এদের কনসেপ্ট কনসেপ্ট হাবি যাবি, যাই হোক এগুলো নিয়ে প্যারা নাই, কারণ ওরা ওদের বিজনেস করে নিচ্ছে। ভাই আপনি দেখলাম যে ওই যে এইচএসসি 27-এ ওই যে আমার কাছে পোস্টার দেখাইলো এক পোলা, যে আপনি হচ্ছেন ওই যে এইচএসসি 27 ফাউন্ডেশন নাম দিয়েছেন আর কি, ফাউন্ডেশন নাম দিয়ে কিন্তু আবার পড়াইতেছেন ওই গুণগত রসায়ন। এটা কেন করতেছেন, মানে এটাতে কি দেখাচ্ছেন আসলে? মানে গুণগত রসায়ন চ্যাপ্টার শুরু করছেন তো নাকি? না 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 না, ফাউন্ডেশনের 6টা ক্লাস হবে, হুম। যেটাতে মনে কর ওই যে তোর আহ, মোলের ধারণা লাগে, তারপরে কেপিকেসির ধারণা লাগে, তারপরে সবকিছুর ধারণা লাগে। কেপিকেসির ধারণা ওর গুণগত রসায়নে কোথায় লাগবে? দ্রাব্যতা অংশে? দ্রাব্যতার অংশে লাগবে। হুম। মানে ওইটার উপরে 6টা ক্লাস নিচ্ছে, যেটা আর কি কি টপিক আছে এই ফাউন্ডেশন অংশে? কেপিকেসি, মানে মোল নাম্বার। প্রথম প্রথম মানে প্রথমত হচ্ছে মানে চ্যাপ্টার 1-এর যেটা রাখছি, চ্যাপ্টার 1-এর জন্য ল্যাবরেটরির জন্য যেগুলো রাখছি সেটা হচ্ছে তোর পুরাপুরি পরিমাণগত ওই মোলারিটি, মানে ঘনমাত্রার সকল কনসেপ্ট গুলা, ঘনমাত্রা যতগুলো আছে, পিপিএম, পিপিবি, পার্সেন্টেজ, তারপরে যতগুলো আছে সবগুলো কনসেপ্ট গুলো আছে চ্যাপ্টার 1-এর কনসেপ্টের জন্য। তারপরে তোর ওই সহগ অনুপাত সূত্র শিখাইছি এদেরকে, সহগ অনুপাত সূত্র শিখাচ্ছি, সহগ অনুপাত সূত্র, এবং হচ্ছে তোর এসিড বেস তুল্য সংখ্যা শিখাচ্ছি এখানে, কারণ এদের না কাজে লাগবে, বুঝছি। অম্লত্ব ক্ষারকত্ব যেহেতু আছে, অম্লত্ব ক্ষারকত্ব বিষয়গুলো আছে, এখানে তুল্য সংখ্যা শিখাই দিচ্ছি। এইটা চ্যাপ্টার 1-এ মোটামুটি এগুলা চ্যাপ্টার, আর মানে টাইট্রেশনের অঙ্ক টঙ্ক যাতে পারে, টাইট্রেশনের অঙ্ক মোটামুটি শিখাই দিচ্ছি এখানে। আর চ্যাপ্টার 2-এর মধ্যে ইলেকট্রন বিন্যাস যাতে সবগুলা পারে সেইটার জন্য, মানে ক্লাস 9-এর যে 9-10-এও তো ওদের আহ্বান নীতি ছিল, ওইটা আবার রিভিশন দেওয়া হচ্ছে, মানে এটাই জন্য ফাউন্ডেশন আছে অ্যাকচুয়ালি, যদিও এদের এখানে আছে। আর তার সাথে কোয়ান্টাম সংখ্যা ওখানে ছিল, কোয়ান্টাম সংখ্যাটাও পুরোটা শিখাচ্ছি। আইসোটোপ আইসোবার নিয়েও ওখানে ছিল, ওইটার ওই যে নিউক্লিয়ার বিক্রিয়া তো এখানে আছে আবার, কিন্তু নিউক্লিয়ার বিক্রিয়া ওখানেও ছিল, ওইটার জিনিসটা দেখাইছি। আর এদিকে কেপিকেসি দিয়ে, মানে মোলটোল দিয়ে কেপিকেসি দিয়ে যেহেতু দ্রাব্যতার লাগবে, এইটা দিয়ে 6টা ক্লাস নিচ্ছি। এরপরে মেইন ক্লাস শুরু করবো ধারাবাহিক, তখন আবার এগুলো হয়তো বা রিপিট আসবে, কিন্তু ওইটা ধারাবাহিকতা থাকবে চ্যাপ্টারে। ওটা তো চ্যাপ্টারের মধ্যে যখন যেখানে লাগবে সেইখানে বলবেন আর কি, যখন যেখানে লাগবে, হ্যাঁ তখন এটা। বুঝতে পারছি। সো ভাই তাহলে এইবারও আপনি কোয়ান্টাম মেকানিক্স দিয়ে শুরু করলেন, এরপরে কোন চ্যাপ্টার ধরবেন? না মানে রাসায়নিক বন্ধন। আমি কিন্তু গতবার ইয়া দিয়ে শুরু করছি, তুই জানোস কিনা, মানে 26-এ আমি শুরু করছি, কিন্তু ইয়া দিয়া চ্যাপ্টার 4 দিয়া। ও চ্যাপ্টার 4, হ্যাঁ কি বলে রাসায়নিক পরিবর্তন। রাসায়নিক পরিবর্তন প্রথমে পড়াইছি, তারপরে চ্যাপ্টার 1 পড়াইছি, তারপরে চ্যাপ্টার 2 পড়াইছি, তারপরে চ্যাপ্টার 3 পড়াইছি, এই আর কি, মানে সিরিয়াল ছিল বুঝছো গত ইয়াতে। আর এখানে যেহেতু মানে ওই ওদের ওখান থেকে আমি এইবারও ওই ইয়াটা দিছিলাম, কিন্তু এসিএস থেকে ইয়াটা ছিল, রিকোয়েস্ট করছিল যে ভাইয়া যে ওইটা নিয়ে একসাথে করে না দিলে প্রবলেম এইটা, তো স্টুডেন্ট এন্ড থেকে ওই যে টিচাররাও ইয়াটি। ভাই আমার একটা কথা বলুন তো, এই যে ধরেন শুন, আমি তারপরে বলছি যে ঠিক আছে তাহলে আমাকে ফাউন্ডেশন ক্লাস নিতে হবে, কারণ মানে এটা তো আউট অফ নো হয়, আর ওকে দ্রাব্যতার অঙ্কের সময় তো আমি কেপিকেসি পড়ায় আবার দ্রাব্যতা আনবো, এটা তো ইম্পসিবল, মানে কারণ ওইটা তো ইটসেলফ একটা বড় ইয়া। এই টাইপের অনেকগুলো সমস্যা চ্যাপ্টার 1-এ আউট অফ নো হয়, আর অনেক জিনিস আমাদের পরিমাণগত রসায়নের জিনিস চলে আসে। হ্যাঁ, তারপরে ইয়া এখন কথা হচ্ছে যে মানে আচ্ছা আরেকটা জিনিস পড়াচ্ছি অবশ্য, ওই যে পরিবেশ রসায়নের এসিড ক্ষার এগুলো নিয়ে আর কি, ওই যে এসিড কি ক্ষার কি কোনটা কোন, মানে ওই মতবাদগুলা, বিশেষ করে ওই মতবাদগুলো তো আমার কাছে তেমন ইম্পর্টেন্ট না, কারণ ওইগুলো তো রাসায়নিক পরিবর্তন অনেক ভালো করেই শিখবে। হ্যাঁ, আমার কথা হচ্ছে ভাই ধরেন পরিবেশ রসায়নটা আপনি যে আগে পড়াচ্ছেন না, বা আমাদের সিলেবাসে আমরা যেরকম পড়তাম প্রথমেই, সো এইটা পড়ার ফলে যেটা হইতো, ধরেন বিশেষ করে ক্যাপিটাল আর এর কনসেপ্টটা যেভাবে মাথার মধ্যে ঢুকতো,
যে কখন আসলে এসআই সিস্টেম ইউজ করব, কখন লিড অ্যাটমসফিয়ার ইউজ করব, এইটা না জেনে ও যখন চ্যাপ্টার 4 এর কনসেপ্ট শুরুতেই আমি কিন্তু গতবার চ্যাপ্টার 4 এর কনসেপ্টের শুরুতেই পিভি নিয়ে কনসেপ্ট বলার পরে পিভি ইকুয়াল এনআরটি ডেরাইভেশন করে তারপরে ওই যে ওইখানকার মোল সংখ্যা মোলারিটি সব মানে ওই যে মোল ভগ্নাংশ করে তারপরে কিন্তু করাইছি এদের। কারণ ভাই আপনি পড়াইছেন, এটা আপনার ব্যক্তিগত চয়েস, আপনার ব্যক্তিগত প্রজ্ঞা যে এটা পড়ানো লাগবে তাই ভাবে পড়াইছেন, কিন্তু আমার কথা হচ্ছে এইটা আসলে করে আপনার কি মনে হচ্ছে না যে এফিসিয়েন্সি লস হচ্ছে, স্টুডেন্টদের আসলে ক্ষতি হচ্ছে? কারণটা হচ্ছে কি, মানে পরিবেশ রসায়ন তো ডেফিনেটলি ফার্স্ট চ্যাপ্টার হওয়া উচিত, পরিবেশ রসায়ন এবং মানে এটার কোনো এত মৌলিক একটা চ্যাপ্টার, তাহলে এই জিনিসটা ধরেন আমি এখান থেকে আওয়াজ তুলতেছি, আপনি যদি এখান থেকে একটু আওয়াজ তুলতেন, জিনিসটা কি সারা বাংলাদেশ বদলে যেতে বলে মনে হয় না? আমার তো এই ক্ষমতাটা নাই, আমি এই ক্ষমতায় যখন ছিলাম শিখতে তখন আমি করছি। আমি তোকে বলি আওয়াজ তোলার যে বিষয়টা, আমি তোকে বলি এইখান থেকে ভিতর থেকে আমি কিন্তু এটা অনেক চেষ্টা করছি। যেমন এই যে এইবারও ওই যে এদের শিক্ষা যে উপদেষ্টা বা ইয়াটিয়াদের কাছে আমরা প্রস্তাব দিছিলাম এই পাশ থেকে, আমি নিজেই এখানে ইনিশিয়েটিভ নিয়েছিলাম যে মানে কোন প্রকারে এই যে এইগুলাকে 5টা 10টা চ্যাপ্টারের জায়গায় যে চ্যাপ্টার যে বাড়ায় এবং কোন চ্যাপ্টারটা আগে যাবে এইটা নিয়ে একটা প্রস্তাবনা। কিন্তু এদের এটা আপনারা কবে দিবেন, কার কাছে দিবেন? এইটা তো এই যে ইয়ার মাধ্যমে, এই যে আমাদের এইখান থেকে এই যে হাসনাতদের মাধ্যমে, এই যে সাকিব তো হাসনাতের সাথে সাথে বেড়ায়, তো ওদের মাধ্যমে আমার দেওয়া হয়েছিল। আমি আর আলাদা করে এখানে বিষয়টা, আপনি শিওর এটা দেওয়া হয়েছিল? হ্যাঁ হ্যাঁ দেওয়া হয়েছে, 100% এগুলো দেওয়া হয়েছে। মানে এদের এটার আপডেট কি, এটা নিছেন, আপডেট নিছেন? কি বলে, কি বলছে আপডেট বলতে এটা এই বছর এরা এগুলাতে হাত দিবে না, নির্বাচন বা হাবিজাবি এগুলো বাদ দিয়ে আসলে হাত দিবে না এগুলা এই সব জায়গাগুলোতে। এবং আরেকটা জিনিস শুনতেছি যে এটা কি আপনি প্রপোজাল দিছিলেন নাকি হচ্ছে এই কি নাম বললেন ওই ছেলেটার? না না, আমি তো এদেরকে নিয়ে আমরা ধর যে এই বসার পরে এই যেমন তোর সাথে যেমন আলাপ হচ্ছে এইটা নিয়ে আমি বললাম যে এই যে আমাদের যে এই কারিকুলামটা আছে এরকম করে যদি চলে, স্টুডেন্টদের যে সমস্যাগুলো হচ্ছে এগুলো নিয়ে আমি বলার পরে ওদের সব মানে আসলে কেমিস্ট্রিতে তো যারা যারা পড়ায় সবাই তো এটা প্রবলেমে পড়ে। মানে এইটা তো আসলে বলার কিছু না, যে খারাপ টিচার ওয়ও প্রবলেমে পড়ে, যে পিভি ইকুয়াল এনআরটি না জেনে আর এর কোনো কনসেপ্ট না জেনে এইখানে ওই কেপি কেসির প্রেসারের মধ্যে কেপি বাড়ি করতেছে। এইটা তো অ্যাকচুয়ালি সবাই এইটার সাথে একমত। মানে আমি সেজন্য বলছিলাম ভাই আমার দ্বিমত আছে এখানে। আপনি যে বলছেন সবাই একমত, সবার এটা বোঝার মতো ক্ষমতাই নাই, এটা জানেই না ওরা। যে ছেলেপেলের কথা আপনি বলতেছেন যে টেট্রামিন কপার টু সালফেট sp3 সংকরণ চতুস্তলকীয় হয় জানে, 5 বছর ধরে এটাই পড়া আসতেছে এসিএস এর মতো প্রতিষ্ঠানে, এত লক্ষ স্টুডেন্ট পড়ায়, তারা কিভাবে জানে এটা? আপনি তাদের উপরে ছেড়ে দিয়েছেন, আপনি ঘুমাইতেছেন মিয়া এই জায়গায়, যেহেতু দোষ আপনার। আপনি মৌখিক কথা বলে ছেড়ে দিলে তো হবে না, আপনাকে প্রেসাইজ লিখে একটা পরামর্শপত্র দিতে হবে। সেটা আসলে দেওয়াটা ওই আসলে আসলে ব্যাপারটা হইছে কি, এই জায়গাগুলাতে এরা যখন শুনলাম যে এগুলাতে হাত দিবে না, এখন তুই মনে কর যে এগুলাতে কি, এখন এগুলা তো আসলে আলটিমেটলি এদের চয়েসের বিষয়। এখন আগামীবার যখন তোর যদি ভাই আপনি না দেন, আপনার সময় না থাকুক, আপনার ইচ্ছা না থাকুক, দয়া করে এই হাসনাতের সাথে আমারে যোগাযোগ করায় দেন। আমি তুচ্ছ একটা মানুষ, আমি যাই কথা বলি। ভাই কথা বলতে হবে, কথা না বললে এগুলো জীবনে চেঞ্জ আসবে না। ঠিক আছে, তোর কথা মানে আমিও এটা মানি যে এটা নিয়ে কথা বলতে হবে। আমি তো তোকে বলতেছি যে যেমন বইয়ের যে ভুলভাল গুলো মানে এইগুলা নিয়ে যে আমি একা চিৎকার করি, মানুষ আমারে পাগল বলে, সিম্পলি পাগল বলে। শিখতে বহু জোর করায়া তারপরে আমি ওই যে 24 ব্যাচে যখন শুরু করছিলাম তখন এই পরিবেশ রসায়ন দিয়ে শুরু করছিলাম, 25 এভাবে টানলাম, তারপরে তো আমি চলে আসলাম। মানে এই জিনিসটা যদি একটু কন্টিনিউ করা যাইতো, মানুষ আসলে চোখ খুলতো। ওইখানে তো ওই হাজার হাজার ছাত্র আসতো, ওই আপনাদের এসিএস এর মতো 6-7 হাজার করে ভর্তি হইতো, আইসে তারা তারপরে 2 মাস 4 মাস ক্লাস করে তখন চোখটা খুলতো, আচ্ছা এটা তো আসলেই ঠিক পদ্ধতি। সবার চোখ খুলতে তা তো বলবো না, বাট ওইখানে 40% পোলাপাইন বুঝলেও তো এটা তো মানে পোলাপাইনের চোখ খোলার আগে মানে প্রবলেমটা যেই জায়গায়, আমি তোকে বলি প্রবলেমটা তো তুই ওই সময়কার কথা, তোর নিজের কথা চিন্তা কর। মানে আমাদের সেই সময়কার মানে এইচএসসির ম্যাক্সিমাম পোলাপাইন এইচএসসির সময়কার যে মেন্টালিটি থাকে, মানে তুই যদি টিচারদেরকে মানে এখন অনলাইনের একজন তুই যদি টিচার গুলাকে চেঞ্জ করতে না পারো তাহলে আসলে লাভ নাই। মানে স্টুডেন্টরা কি মনে করলে এটার উপর ডিপেন্ড করে না, কারণ না ভাই, মানে টু বি অনেস্ট, স্টুডেন্টরা তো ওই ওর কলেজের স্যাররা কি বলে কি না বলে সেই ছাতার প্রতি তো গুরুত্ব দেয় কম, বেশি গুরুত্ব দেয় তো আপনার আমার কথার উপরে।
না, কিন্তু কিন্তু তোর যদি ওর সিলেবাসের মধ্যে পরিবেশন না থাকে, আর তুই যদি মনে কর যে মানে আলটিমেটলি ওদের সিলেবাসটা তুই কমপ্লিট করতে না পারিস, ও যদি প্রথমবারে ফেল করে, মানে তুই ওর কথার কতটুকু গুরুত্ব হবে? বরং ওই যে বললাম না যে ভাই ও ফেল করবে কেমনে আমার একটু বলেন তো। ধরেন আমি যখন শুরু করছি, আমি নয় আপনার ধরলাম যে 15 দিন আগে শুরু করছি, রাফলি এরকমই হবে, 15-20 দিন হবে আর কি। তার মধ্যে আবার আমি অসুস্থ হয়ে কাইতে ছিলাম 1 সপ্তাহ। তো ঘটনা হচ্ছে যে এই সময় শুরু করে আমরা কি পরিবেশ রসায়নটা শেষ করে তারপরে গুণগততে হাত দিতে পারতাম বলে মনে হয় না আপনার সময়টা? না, আমি একমত, কিন্তু তারপরে ওর কলেজ খুলতো, তারপরে কলেজে যাইতো। তো তুই তুই একটা জিনিস কর যে স্টুডেন্টরা এইটাতে যেমন মানে তুই উদ্ভাস থেকে যখন চলে গেছো, তারপরে উদ্ভাসে যখন ছিলি তখন কি ওই যে আমরা পরিমাণগত রসায়নটা 1 নম্বর ছিল না নাকি? এটা ছিল না মানে কিসে অ্যাডমিশনে? অ্যাডমিশনে পরিমাণগত সম্ভবত, আমার খেয়াল নাই ভাই। হ্যাঁ, পরিমাণগত 1 নম্বরে ছিল। কিন্তু এরা পর্যন্ত স্টুডেন্টদের প্রেসারে হইছে যে আপনারা সিরিয়ালি যান না কেন, ফার্স্ট পেপার শেষ না করে কেন ফেল করে গেছেন। এরা চ্যাপ্টার 3 দিয়ে শুরু করছে, মানে পরবর্তীতে তো মূলের প্রজাবিত্ত ধর্ম দিয়ে শুরু করে আর কি, চ্যাপ্টার 1 দিয়ে, মানে ক্লাস 1 নম্বর লেকচার ওইটা নেয়। তো আলটিমেটলি ইস্যুটা হচ্ছে কি, মানে তুই পড়াইলি কিন্তু স্টুডেন্ট পড়বে কখন? স্টুডেন্ট পড়বে তখন যদি এটা সিলেবাস মানে ওদের, তুই মনে করে যে আমি আগে পড়াইলাম, যেমন আমি যদি আরো 1 মাস আগে থেকে আমি যদি ক্লাস শুরু করি, স্টুডেন্টরা তো পড়তে চাচ্ছে না। মানে ইস্যুটা তো এই জায়গায় ভাই, তোকে এখনকার স্টুডেন্ট গুলো আরো তো গরু, মানে গরু মানে অন্য লেভেলের গরু। তোরে তোরে আমি বলি যে আমি পড়াইতেছি যে মানে এই যে এইভাবে করে দিয়ে তুমি ইচ্ছা করলে সহগুণুপাত সূত্র দিয়েও করতে পারবা। তো মানে এইটা সহগুণুপাত সূত্র দিয়ে করতে পারবা, তোমার অ্যাডমিশনে করতে পারবা, তুমি এমসিকিউতেও করতে পারবা। তোমাদের কিছু কিছু টিচাররা এই সহগুণুপাত সূত্রের এই ফর্মে করে, মানে ওদের মধ্যে অনেক স্টুডেন্ট গুলো আছে যে ভাই আমি তো মেডিকেলে ক্লাস করব, এইটা কেন শিখাইতেছেন এই সেই। আমি ঝাড়ি ঝাড়ি মারলাম, কিন্তু মানে এদের যে এদের মেন্টালিটিটা খুবই লো কোয়ালিটির, এবং মানে কি বলবো যে এক্সট্রা তো কোনো কিছু জানার কোনো আগ্রহ নাই। এর আরো আরো প্যারাদার এই জায়গা থেকে বের করে আনতে হবে। কিন্তু মানে তুই যেটা বলতেছ যে এটাও তো একটা দরকার যে তোর কথাটা বেশি জনের কাছে পৌঁছানো। এইটার জন্য প্রথম যেটা আমার দরকার, আমার যেটা মনে হয়, এই কাহিনীটা হচ্ছে যে টিচার গুলাকে ঠিক করা দরকার আগে। টিচার গুলোকে ঠিক করব কিভাবে ভাই বলেন? এইটার উপায়টা কি? এটার উপায় হচ্ছে আগে আপনার এই বিপ্লবের কথাগুলো, এই যে আমি দেখলাম যে 2-1টা ইয়াতে বলতোস না যে কে ক্যালকুলেটর এইটা না দেয় আমার আমার কাছে কইরা দিবা, এইরকম এরকম কি জানি একটা ভিডিও, এইরকম করে বলতে হবে কে সহগুণুপাত সূত্র কাটে, কে V1S1 কাটে, কার মোল দিয়ে করতে সমস্যা, কোন জায়গায় আছে এটা দেখাবার, তার সাথে আমি যাই বসবো, এইরকম করে আমাদেরকে। এখন এইরকম করে আমাদেরকে মানে আমি তো বলি সেই জায়গায় আপনি কেন বলেন না ভাই? আপনি বুঝতে পারতেছেন না? অনলি ইউ অ্যান্ড মি লেফট, আর কেউই নাই, আর কেউই নাই। মানে এখানে একমাত্র আপনি আছেন সঠিকটা জানেন, আমি আছি সঠিকটা জানি। আমারও তো কত ভুল হয়, আপনি আজকে আমারে ধরাই দিলেন। সেই জায়গায় একমাত্র আপনি আছেন যে এই কথাগুলো বললে কথাগুলোর একটা সলিড গ্রাউন্ড আছে, একটা ভার আছে। সেই কথার ভার আমার নাই, আমার সেই লাইমলাইটটা নাই, সেই ফোকাসটা নাই। মানুষ আমারে পাগল বলতেছে। না মানে এইটা এখন কথা হচ্ছে যে আমি আমি তো তোকে বললাম যে আমার একটা ওই যে কেমিস্ট্রি নিয়ে যেহেতু প্ল্যানটা ছিল মোটামুটি, তো এসে আসার মোট 4 মাস মনে হইলো আমার, 4-4.5 মাস হলো। তো তোর আমি এই 6 মাস আমার মনে হয় যে সামনে থেকে ওই যে আমি তো তোকে আগে থেকেই বললাম যে সামনে থেকে এইটার একটা তৈরি করার যে কথা, এটা নিয়ে কিন্তু আমার কাজ করার বিষয়টা নিয়ে এদের নিয়ে আমাদের নিজেদের মধ্যে আলাপ হয়েছে। ওই যে মানে ইমতিয়াজও বলতেছে যে ভাই আপনি ইয়াটা বললে বেশি করবে। আমি বলছিলাম যে তুই ইয়াটা শুরু কর, তুই আমি মিলাই এগুলো। আরে দূর ইমতিয়াজ আর এক ছাগল, মানে এ গান ডুরে আপনি দিতেছেন এই কাজে আপনার নিজের দাঁড়ানো লাগবে মিয়া। আউল ফাউল, মানে ইমতিয়াজের নিজের কোনো তাল ঠিক ঘোড়ার ডিম একটা। আরে না, এখন খেলে ভালো তালে জাতে মাতাল, তালে ঠিক ঘোড়ার ডিম। সারাদিন মাতালের মতো একটা ভাও ধরে থাকে, মেজাজটা খারাপ হয়। আর এখন কথা হচ্ছে যে তোর মানে এটা জিনিস লাগবে, মানে তুই যেটা বলছিস না এটা জিনিস করতে হবে, কিন্তু
তুই তো এইটা নিয়ে কথা বলস না, এই যে নিয়ম টিয়ম গুলা যে কাইটা দেয়, তুই তো কোনো কথা আমি আর কত কিছু নিয়ে কথা বলবো রে ভাই, আমি নিজে অসুস্থ মানুষ, আপনি তো আমার হাতের অবস্থা জানেন না, তো আমি ক্লাস নিচ্ছি, আমি লিটারালি আমার জীবন নিয়ে ছিনিমিনি খেলতেছি। আমার বাম হাত তো ভয়াবহ বাজে অবস্থা, ওইটার জন্য ওষুধ খাইলাম, বেশ হাই পাওয়ারের স্টেরয়েড, আরো কি কি ওষুধ দিল, ওই সমস্যা চলে গেল পায়ে। আমি যে ক্লাস নেই, ক্লাস মানে অ্যাক্সিডেন্ট করছিস নাকি? না না অ্যাক্সিডেন্ট না ভাই, এটা হচ্ছে আমার ওই যে লং টাইম পিসিতে বসে লেখার কারণে ওই হাতে নার্ভ চাপ খাইছে আর কি। তো আপনার ওইটার বলে সিটিএস, হ্যাঁ, কার্পাল টানেল সিনড্রোম। সো আপনার ওইটার কারণে হয় কি বডির নার্ভাস সিস্টেমে প্রবলেম হয় আর কি। তো এই সমস্যা পিসিতে যারা লং টাইম কাজ করে তাদের অনেকেরই হয়। তো ওই সমস্যা আমার এখন পায়ে গেছে, এখন আমার ভাই মানে হাত পা প্রায় কাঁপে। ইভেন ধরেন লম্বা সময় ক্লাস নিচ্ছি, তো ক্লাস নিতে দাঁড়াইলে তো তখন অন্য ভূত ভর করে মাথার উপরে, তো বোঝেন আপনি, ওই সময় কিছু টের পাই না, কিন্তু ক্লাস শেষ হইলেই না। তোর